সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় জঙ্গি অর্থায়ন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেহেদুজ্জালাল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। ওই প্রান্তে আছেন খন্দকার ইব্রাহিম খালেদ, ব্যাংকার ও অর্থনীতিবিদ। এবং এছাড়াও চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। সরবরাহ সংকটে দেশের পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি, আমদানি মূল্য বাড়াকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, বিপাকে ক্রেতারা। জঙ্গিদের টাকা দেওয়ার কথা আদালতে স্বীকার করলেন 3 আইনজীবী। ৭১-এর বিরোধীরাই দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে, অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। ছাত্রলীগ নেতা আরজু হত্যায় র্যাবের 3 কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। ক্রস ফায়ারে ফেলে দলকে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেই সরকারের, মন্তব্য তথ্যমন্ত্রী। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার আইনি লড়াই আর চালাবেন না লতিফ সিদ্দিকী, সাংবাদিকদের জানালেন পদত্যাগ করবেন। এবং দফায় দফায় পাহাড়ি ঢলে দিশেহারা ফেনীর ফুলগাজী ও পরশুরামের বাসিন্দারা। নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। একটু যদি আমি বলি আপনাকে রশিদ ভাই, যে আজকে ইয়াটা ছিল এখানে জঙ্গি অর্থায়নের যে ব্যাপারটা, 3 জন যে আইনজীবীকে গ্রেফতার করেছে আদালতে নিয়েছিল, বাঁশখালী আদালতে নিয়েছিল শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজুল বাপুনকে। এবং তাদের একটা সরকারি কৌশলী দাবি যে তারা 164-এ স্বীকার করেছেন যে তারা জঙ্গি অর্থায়ন নিয়েছেন। এবং কিন্তু আসামি পক্ষ বলেছেন না, আমাদের এই কথা ওনারা বলেননি। ওনারা বলছেন যে হ্যাঁ, একটা ইয়ার জন্য হেফাজত ইসলামের এই ইয়াগুলোর জন্য আইন ইয়া করার জন্যই তারা টাকাটা নিয়েছিলেন, এটা কোনো মতেই ওইটা না, এইভাবে বলেছেন। কিন্তু আমাদের কাছে যেটা ইয়ে আসছে যে তারা যে টাকাগুলোর কথা বলেছেন বা যে ইয়ার জন্য, সেই টাকাটা কিন্তু ব্যাংক স্টেটমেন্টে যা আসছে, ব্যাংকের যে ওই টাকাটা ওনারা ট্রান্সফার করেছেন একটা অ্যাকাউন্টে, এবং সেই ইয়াটা হচ্ছে মনিরুজ্জামান ডন। এখন কিন্তু তিনি আটক আছেন চট্টগ্রাম কারাগারে, আটক আছেন। যিনি এই তথ্যগুলো দিয়েছেন ওই তথ্যের ভিত্তিতেই কিন্তু র্যাবের দাবি হচ্ছে যে এই তথ্যের ভিত্তিতে আমরা খুঁজতে খুঁজতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত গিয়ে, আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে গিয়ে এই জিনিসগুলো বের করে নিচ্ছি। জঙ্গির অর্থায়নের কথাগুলো এখন দ্রুত আসছে এবং এই হিসাবগুলো আস্তে আস্তে সামনে আসছে। এটার প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে, আমি একটু আন্তর্জাতিক প্রেক্ষাপট দিয়ে শুরু করি। সারা বিশ্বে যে জঙ্গি হামলা বা জঙ্গি দলগুলো গড়ে উঠেছে, এটার পেছনে দেখা যায় যে একটা ব্যাপক অর্থ নীতি গড়ে উঠেছে। সেটিকে ঠেকানোর জন্যে যখন 9/11-এর যে 2001 সালে টুইন টাওয়ার অ্যাটাকের পরে এটি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন করে, যেটি খুব প্রখ্যাত রেজলিউশন নামে পরিচিত, যেটি নাম হচ্ছে রেজলিউশন 1377। এটিতে বলা হয়েছে যে এই যে ফাইন্যান্সিং, এটিকে ক্রিমিনালাইজ করতে হবে, টেরোরিস্ট ফাইন্যান্সিং, এবং সব রাষ্ট্র যারা সদস্য আছে তাদেরকে এটি সিগনেটারি কোনো প্রয়োজন নাই। এটি একটি বিশেষ একটা রেজলিউশন, যেটা চ্যাপ্টার 7-এ করা। সেখানে হচ্ছে প্রতিটি দেশের জন্য এটা বাধ্যতামূলক, অবলিগেটরি, এবং সে স্বাক্ষর করুক আর নাই করুক। সেক্ষেত্রে প্রতিটা দেশের উপর যখন এইটি চাপে, তখন স্বভাবতই সব দেশ এই যে দুটো আইন করার চেষ্টা করে, একটা হচ্ছে অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্ট আর একটা হচ্ছে প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং। বাংলাদেশ এটার বাইরে ছিল না, বাংলাদেশও করেছে একটি অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্ট 2009 অ্যান্ড প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং 2013। তো সেখানে এই যে আপনি কথাগুলো বললেন, একজন টাকা দিল, একজন টাকা নিল, তো সেই বিষয়টা নিয়েই কিভাবে হবে সেটির ব্যাপারে আবার একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠল, যেটার নাম বলা হলো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস টাস্ক ফোর্স, FATF, এবং তারা হচ্ছে অ্যাকশন প্ল্যান দিল। এই অ্যাকশন প্ল্যানে আমার মনে আছে এটা হলো 40+9 পয়েন্টস। তারা বলে যেসব দেশ এই 40+9 পয়েন্টস ফলো করতে পারে তারাই ওই FATF এর সদস্যপদ পায়, এবং বাংলাদেশের সদস্যপদ পেয়েছে। এখন এখানে বিভিন্ন সংগঠন গড়ে উঠলো, যেটাকে আমরা FIU বলি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা প্রথমে বেসরকারিভাবে গড়ে উঠেছিল, পরে এখন এটিকে রাষ্ট্রের প্রতি এটি সব রাষ্ট্র এখানে যোগদান করলো। বাংলাদেশও করেছে BFIU, বাংলাদেশ
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা বাংলাদেশে কাজ করে। তাদের কাজ হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করা, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে। এছাড়াও আছে হলো বিভিন্ন ব্যাংক সেটার উপরে ভিত্তি করে গাইডলাইন করেছে। এবং বাংলাদেশ ওই অ্যান্টি টেররিস্ট অ্যাক্টের উপরে তারা একটা 2013 সালে একটা অ্যান্টি টেররিস্ট রেগুলেশন করলো, যেখানে কার কি ক্ষমতা, কে কিভাবে করবে, কিভাবে তদন্ত হবে, এসব দেয়া আছে। যার ফলে এখন হচ্ছে বাংলাদেশ ইজ কোয়াইট কম্পিটেন্ট যে টেররিস্ট ফাইন্যান্সিংকে আইনের আওতায় আনা। তো সেটি হবার পরে এটি আমরা প্রথম কেস দেখলাম। যদিও আমরা এর আগে শুনেছি, ডক্টর বারাকাত একটা গবেষণায় দেখিয়েছেন বাংলাদেশে টেররিস্ট ফাইন্যান্সিং হয় এবং টেররিস্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন অ্যান্ড নন ইনস্টিটিউশনাল সিস্টেম আছে, সেটি সময় থাকলে পরে বলবো। তো এই অবস্থার ভেতরে এই যে টাকা ট্রানজাকশন হলো, তো এখানে আমরা যেটা মানে আন্তর্জাতিক আইনের ভাষায় যে জিনিসটা তারা দেখে সেটি হচ্ছে যে মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং এর ভিতরে দুটো পার্থক্য আছে। মানি লন্ডারিং এ দেখা যায় ইন্টেনশন অফ দ্য মানি লন্ডারিং ইজ টু কনসিল দ্য অরিজিন অফ ফান্ড, যে আপনি টাকাটা কোত্থেকে পেলেন, মোস্টলি এটা ক্রাইম অরিজিন হয়। আর এই টেররিস্ট ফাইন্যান্সিং এর যে বিষয়টি হলো, এটির সাথে দুটো বিষয় এর সাথে জড়িয়ে আছে। একটি হচ্ছে ফান্ডিং প্রসেস, আরেকটি হচ্ছে ফান্ডেড অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনি একটা গোপনভাবে একটা ফান্ডিং প্রসেস ক্রিয়েট করেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বাহন হিসেবে ব্যবহার করেন বা অ্যাবিউজ করেন, এরপরে যেখানে টাকাটা গেল ওই অ্যাক্টিভিটিসটা আপনি ফান্ড করলেন। যদি এটা জঙ্গি অ্যাক্টিভিটিস হয়ে থাকে তাহলে আপনি এই ধারা এখানে এসে গেলেন টেররিস্ট ফাইন্যান্সার হিসেবে। তখনই তার জন্য আইন আপনার তো করাই আছে, আপনি আদালতের মুখোমুখি হবেন। ইনারও এই ক্ষেত্রে হয়েছেন যে যেখান থেকে ফিজিক্যালি টাকা ট্রান্সফার হয়েছে এটি এভিডেন্স তো ইজ ক্লিয়ার, দেয়ার ইজ এ ট্রানজাকশন অ্যান্ড মুভমেন্ট অফ মানি ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। এখন পয়েন্ট বিতে যেখানে গেছে সেটা দেখা যাচ্ছে যে পয়েন্ট বি থেকে এই টাকাটা দিয়ে ওই যে বললাম ফান্ডেড অ্যাক্টিভিটিস ইজ, ওটা হচ্ছে প্রতিষ্ঠানটা জঙ্গি দলটা শহীদ হামজা ব্রিগেড। এই ব্রিগেডের যে মূল অ্যাক্টিভিটিস হচ্ছে জঙ্গিত্ব করা। তো এই ক্ষেত্রে এটাকে যদি এই টাকাটা ট্রানজাকশন যদি মুভ করে থাকে তাহলে এটা টেররিস্ট ফাইন্যান্সিং হয়ে যাবে বলে আমি মনে করি। আর আপনি? হ্যাঁ, উনি যেটা বললেন ঘটনার সেই, আমি আমাদের কনটেক্সটে বলবো, বাংলাদেশের কনটেক্সটে, যে এটা প্রথম ঘটনা, কিন্তু এর আগে অনেক ঘটনাই ছিল যেটা আমরা চিহ্নিত করতে পারিনি। সেদিক থেকে যেটা বলেন যে আমরা আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসি। হ্যাঁ, যেমন কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি হতে পারে না পয়সা কড়ি ছাড়া। শুধু যেটা বলা হয়ে থাকে যে আইডিওলজির জন্যে, হ্যাঁ আইডিওলজিক্যালি লোক হতে পারে রেকর্ড করা, কিন্তু তারাও বিনা পয়সায় কাজ করে না। যদি কখনো বের করা যায় দেখবেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, যেটাকে বলা হয় কয়েকটা সিপাহীর কারবার, তা না, ওর পেছনে প্রচুর টাকা লাগছে। আচ্ছা, তারপরে 21শে আগস্টে যে গ্র্যান্ড হামলা, কোটি কোটি টাকার দরকার হয়েছে। তো সেগুলো আমরা এখনও ট্রেস করতে পারিনি। তো আমাদের আজকে এইটুকু নিয়ে স্যাটিসফ্যাকশন যে ছোট্ট আকারে হলেও প্রথম একটা আমরা বের করতে পারলাম, আইডেন্টিফাই করতে পারলাম। এখন আদালতে তারা কি বলেছেন জানি না। আমরা ধারণা করা হচ্ছে যে যেহেতু এটা ডকুমেন্টেড, ব্যাংকের কাগজপত্র আছে, তারা বলুন বা না বলুন এটি বের হবে। এখানে বলা ভালো যে সব ট্রানজ্যাকশনে যে ব্যাংকের মাধ্যমে হয় তা কিন্তু না। ব্যাংকে বেশ কিছু রেস্ট্রিকশনস এবং নিয়মকানুন থাকাতে এখানে হওয়াটা একটু কষ্ট, কিন্তু তারপর তো হচ্ছে। বেশিরভাগই কিন্তু যেটা হয়, মানে যেটাকে আমরা বলি এটা হুন্ডি সিস্টেম, মানে ওটা কোনো ব্যাংক ট্যাঙ্ক না, কোনো জায়গার মধ্যে পড়ে না, হাতাহাতি। এইটাতে আমার ধারণা, এটা ধারণা যে ওইভাবেই সবচাইতে বেশি ট্রানজ্যাকশন হয়। আরেকটা ওই বিভিন্ন চোরাচালান, এই স্বর্ণ চোরাচালান বলেন, মাদক চোরাচালান, এগুলোর মধ্যে থেকেও যে টাকা পয়সাগুলো হয় এখান থেকেও যেতে পারে। কাজেই এর সোর্সটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। এখন আজকের কনটেক্সটে আমরা যেটা বলতে চাই যে ধরা পড়লো, এবং এটাকে কীভাবে এগিয়ে নেওয়া যেতে পারে। ব্যাংকের নিয়মকানুন এখন কিন্তু আজ থেকে 20 বছর আগে সাথে কম্পেয়ার করি অনেক শক্ত। আগে যে কেউ যে কোনো নামে একটা সঞ্চয়পত্র, যে কী বলে এফডিআর খুলে রাখতে পারত, এবং বেশিরভাগ তখন একটা ভালো ছিল একদিক থেকে, টাকাগুলো ব্যাংকের মধ্যে চলে আসতো, ব্ল্যাক মানি ওখানেই থাকতো, এবং ওটি যেহেতু বেনামিতে ধরা খুব বেশ কষ্টই ছিল। এখন কিন্তু বেনামিতে হয় না, আমি দাবি করব না, কিন্তু খুব কঠিন। আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড লাগবে,
সব চেক টেক করে, যদি না করা হয় ব্যাংক দায়ী হবে। এই সতর্কতার জন্য এখন বেশ কম। তারপরেও দেখেন স্বনামে টাকা পয়সা জমা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এর মধ্য দিয়েও যারা এগুলো করতে চাচ্ছেন তারা মনে করেন যে আইনের চোখকে ফাঁকি দিতে তারা পারবেন। তারা যথেষ্ট বুদ্ধিমতী বা বুদ্ধিমান, আইন টাইন ভালো জানেন, আইনজ্ঞ, এই জন্য হয়তো মনে করে থাকতেও পারেন। আর নাহলে তারা কিন্তু ওই টাকা যদি হাতে রাখতেন, ব্যাংকে জমা না রাখতেন, তাহলে কিন্তু তাদের ধরা পড়াটা আরেকটু কঠিন হয়ে যেতে পারত। তাতে মনে হয় যে এখনও ব্যাংক চ্যানেলের মধ্য দিয়ে এবং তাদের পরিচিতির মধ্য দিয়ে এটা তারা করছেন। এখন ফিনান্সিয়াল ইউনিট সম্বন্ধে একটু বলবো যে ধরাটা কেন কঠিন হচ্ছে। বাংলাদেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছিল না, এটা একেবারেই নতুন একটা অর্গানাইজেশন, এবং প্রথম এটা বাংলাদেশ ব্যাংক ফর্ম করে বাংলাদেশ ব্যাংকের এক্সিস্টিং যে অফিসার তাদেরকে দিয়ে। বাংলাদেশ ব্যাংকে আমিও ছিলাম এক্সিস্টিং অফিসার, যারা ব্যাংকার্স, সেন্ট্রাল ব্যাংকার্স, তারা ঠিক ইন্টেলিজেন্সের লোক নন, তাদেরকে ট্রেন আপ করে উপযুক্ত করতে হবে। আমার জানা মতো এখনো পর্যন্ত এই ধরনের বড় রকমের ট্রেনিং মুভ বা অ্যাপ্রোপ্রিয়েট পারসনকে রিক্রুট করা, এই কাজগুলো এখনো হয়ে ওঠেনি প্রাথমিক পর্যায়ে বলে। আমার মতে এখন যেটা করতে হবে, র্যাব, পুলিশ এবং বিভিন্ন অর্গানাইজেশন, এনএসআই, সব জায়গায়তে সেগুলো ইন্টেলিজেন্স থাকে এদের, কিন্তু তার মধ্যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সটাকে আলাদা করে ফেলতে হবে। কারণ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স করতে হলে ফিনান্সিয়াল রুলস রেগুলেশন কীভাবে হতে পারে, কীভাবে ধরা যেতে পারে, টেকনিক সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় এই কাজটাতে যদি, কারণ একটা জিনিস দেখুন, এটাও কিন্তু ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ধরেনি, ধরেছে র্যাব। সেখান থেকে পরে হয়তো বাংলাদেশ ব্যাংকে হেল্প নিয়েছেন আদালতের মাধ্যমে। জি, তা আমার মনে হয় যে এর থেকে সূত্র ধরে ইন্টেলিজেন্সকে আমার স্ট্রেংথেন করার কোনো বিকল্প এখন আমাদের নাই। আর এটা কিন্তু আমাদের দেশে শুধু না, খোদ আমেরিকাতে বলেন, যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে, সব জায়গায় কিন্তু ব্ল্যাক মানিও প্রচুর আছে এবং এই ধরনের ইলিগাল ট্রানজাকশনসও হচ্ছে। তবে ন্যাচারালি আমাদের হয়তো একটু বেশি হয়ে থাকতে পারে। এখন আমাদের এখানে যেহেতু বিদেশি আপনার যেটা বলে সন্ত্রাসী নেটওয়ার্কগুলো এখানে কাজ করছে, হয়তো আপনার মনে থাকবে জওয়াহেরি বোধহয় গত অক্টোবর মাসে বলেও ছিলেন যে তারা এখন এখানে কনসেন্ট্রেট করবেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। আর এখানে একটা সুবিধা তাদের, পাকিস্তান তো ওটা একটা কেন্দ্র, তো সেই কেন্দ্র থেকে আপনার মিয়ানমারের থ্রুতে এদিকে আসাটা খুব কঠিন না। এবং ভারত যদিও সরকারিভাবে, কিন্তু অনেক বড় দেশ তো এটা, তাদের পক্ষে এই বর্ডার এরিয়াগুলোকে ঠিক রাখা মুশকিল, ওই টাকা পয়সা ওখানে ঢুকবে। সেই জন্যে আমার মনে হয় যে স্ট্র্যাটেজিটা নেওয়া হতে পারে আমাদের একটা রিজিওনাল স্ট্র্যাটেজি। যেমন নাকি ভারতে, আমি খুব নিশ্চিত না, কিন্তু তাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সটা একটু বেটার হতে পারে, যেহেতু আমরা একেবারেই নতুন। তাদের সঙ্গে মিলে এবং আশেপাশের দেশগুলোর সঙ্গে পাকিস্তানকে নিয়ে খুব লাভ নাই, কারণ তারাই তো এই সমস্ত দুর্ঘটনা ঘটাচ্ছেন। অন্তত ভারতের সঙ্গে আমাদের একটা দ্বিপক্ষীয় চুক্তি যদি, বা চুক্তি বলবো না, একটা ব্যবস্থা যদি গড়ে ওঠে, তার দ্বারা আমরা লাভবান হতে পারি ইনফরমেশন ট্রান্সফারের জন্য। আরেকটি ব্যাপার যে আমাদের দেশে আদার ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, মানে ফিনান্সিয়াল ছাড়াও কারা এগুলি করেন, এটা দেশটা ছোট, খুব কম্প্যাক্ট, এখানে এই কাজটা খুবই কঠিন বলে আমার কাছে মনে হচ্ছে। এটা উনি ভালো বলতে পারবেন। আর্মি ইন্টেলিজেন্স আছেন, আমাদের সিভিল ইন্টেলিজেন্স, তারা যদি লোকগুলোকে শনাক্ত করতে পারেন এবং যদি তাদের ইনফর্মা বা চেইনের মাধ্যমে খোঁজ রাখেন, এই কাজটি সহজ হতে পারে। এবং লোক আইডেন্টিফাই করতে পারলে কিন্তু ধীরে ধীরে করে, যেমন এই কেসেই কিন্তু প্রথমে কিন্তু টাকা আইডেন্টিফাই হয়নি, প্রথমে ওই আপনার ডন আইডেন্টিফাই হয়েছে, ডনের কাছ থেকে অস্ত্রের থেকে ডনের থেকে অন্য কারা। তো এই প্রসেসটাকে আমার মনে হয় স্ট্রেংথেন করলে আমরা আরো বেশি ডিপে যেতে পারবো, এবং একটু ধরলেই ওটা উইক হয়ে আসবে বলে আমার ধারণা। আমরা চট্টগ্রামে দেখি একটু অ্যাডভোকেট, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? অ্যাডভোকেট ফখরুদ্দিন জি, আপনি কি আমাদের কথাগুলো শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমাকে বলবেন যে চট্টগ্রামে, মানে এই ইয়েটা নিয়ে চট্টগ্রামে কিন্তু এখন আমাদের ইয়ে হয়ে গেছে যে আজকে বাঁশখালীতে আদালতে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছিল, 3 আইনজীবীকে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা ফান্ডিং করেছেন জঙ্গিদের প্রতিষ্ঠানকে। হ্যাঁ, এইটার কি বিস্তারিত আপনি জানেন? এখন আপনার যেটা দেখা যাচ্ছে আমাদের ইদানিং সময়ে,
আমাদের আইনজীবীদেরকে নিয়ে এই ধরনের বিতর্ক তার আগে তেমন একটা হয়নি। এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আমি বলবো যে সন্ত্রাসের ক্ষেত্রে আইনজীবীদেরকে আপনার অ্যাড হওয়া বা আইনজীবীরা সেখানে ঢুকে পড়া বা আইনজীবীদের মধ্যে এটা বিস্তৃতি লাভ করা, এটা খুবই মারাত্মক এবং আমি মনে করি এটা দুঃখজনক। কারণ এটা আইনজীবী অর্থই হচ্ছে যারা আইন পেশার সাথে সম্পৃক্ত এবং যারা আইনের প্রোটেকশন দেন এবং সাধারণ যারা নাগরিক যারা আইনের আওতায় আসেন অথবা যারা নাগরিক অধিকার বলেন বা অন্যান্য যে সমস্ত আইনি বিষয়গুলো আছে সেগুলোর জন্য সাধারণত আইনজীবীর কাছে এসে থাকেন। এটা দীর্ঘদিনের প্র্যাকটিস, ব্রিটিশ আমল থেকে এটা হয়ে আসছে। কিন্তু ইদানিং যেই কাজটা হলো এটা আমার মনে হয় এটা খুবই ঘৃণ্য একটা কাজ। আমরা আইনজীবীরা যে বিষয়টার সাথে জড়িত হয়ে গেলাম এবং আইনজীবীদের নামটা যে বিষয়ের সাথে এসে গেল, এটা দুঃখজনক। আমি মনে করি যে এই যে বিষয়টা এখানে আসছে সেই বিষয়টা আমরা সব আইনজীবী এই জন্য দোষী হতে পারি না বা সব আইনজীবী এই জন্য ভুক্তভোগী হতে পারি না। কিছু আইনজীবী যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং সেই বিশ্বাসের কারণেই তারা এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। তো যিনি সম্পৃক্ত হয়েছে তিনি বেসিক্যালি একজন দেখা যাচ্ছে মহিলা। উনি আইন পেশায় উনি একেবারে নবীনও না। ওনার দুইজন জুনিয়র ফ্রেন্ড সহ ওনাকে এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং এর মধ্যে যে উনাকে 164 ধারা জবানবন্দিতেও কিছু কিছু ওনার সম্পৃক্ততার বিষয় এসেছে। অতএব কারণে আমার মনে হয় যে বিষয়টা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিন পর্যন্ত আমরা মনে করতাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অনেকটা এই রাষ্ট্রীয় সন্ত্রাস এগুলা নির্মূলের ব্যাপারে বা উদ্ঘাটনের ব্যাপারে তেমন একটা পরিপক্কতা দেখাতে পারেনি। কিন্তু র্যাব এবার যে ঘটনাটা করলো বা যেই তথ্যটা উদ্ঘাটন করলো, আমি র্যাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরা এই জিনিসটাকে উদ্ঘাটন করার কারণেই আজকে সমগ্র দেশ, সমগ্র জাতি, বহির্বিশ্ব থেকে আরম্ভ করে সবাই জানতে পারলো যে আমাদের মধ্যে একটা শ্রেণী যারা সাধারণত আমরা যাদেরকে বলবো যে ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ত, এই ধরনের একটা শ্রেণী এই কাজটার সাথে সম্পৃক্ত হয়েছে এবং র্যাব এটা উদ্ঘাটন করতে পেরেছে। এটা আমাকে একটু বলবেন আজকে যে কথাটা হয়েছে, আজকে যেটা বাঁশখালী আদালতে, যেটা এখানে সরকারি কৌশলী বলছেন যে তারা 164-এ জবানবন্দি দিয়েছেন, স্বীকার করেছেন যে তারা করেছেন, কিন্তু আসামি পক্ষের মানে উকিল বলছেন যে না, তারা এই কথাগুলো স্বীকার করবে, তারা এইভাবে বলেনি। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? আর এইভাবে বলেনি, তারা যদি বলে যে তারা এইভাবে বলেনি তাহলে তো আইন 164 ধারার জবানবন্দিটা তো আপনার একজন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট উনি গ্রহণ করেছেন, ওনার সামনেই আপনার এই জবানবন্দিটা দিয়েছেন। উনি যদি কোনো প্রতিপক্ষের লয়ার অথবা আসামি পক্ষের আইনজীবী যদি বলে এটা বলে নাই বা এটা হয় নাই বা ঘটে নাই, তাহলে তো আমি মনে করি আপনার এটা বিচার বিভাগকে এটাকে এখানে বিতর্কিত করা। কারণ একজন ম্যাজিস্ট্রেটই জবানবন্দিটা নিয়েছেন এবং ম্যাজিস্ট্রেট শুধু জবানবন্দি নেয়, 164 দ্বারা যখন জবানবন্দি হয় তার নিচে ম্যাজিস্ট্রেট একটা অথেন্টিকেশন থাকে, একটা সার্টিফিকেট থাকে যে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি অপরাধ যদি স্বীকার করেন তাহলে অপরাধ স্বীকার করার কারণে ওনার কি পরিণতি হতে পারে এই সবকিছু ওনাকে আপনার শিখিয়ে দিয়ে 3 ঘন্টা ওনাকে সময় দিয়ে তারপরে জবানবন্দিটা রেকর্ড করা হয়। যদি বলা হয় যে এটা কিভাবে করা হয়েছে বা ওনার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, এখানে জোর করার তো কিছু নাই। এখানে তো ওখানে পুলিশ তো ঢুকার কোনো সুযোগ নাই, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকার সুযোগ নাই। ওখানে রেকর্ডিং এর সময় শুধুমাত্র ম্যাজিস্ট্রেট থাকবেন এবং যিনি জবানবন্দি দিচ্ছেন তিনি থাকবেন। তার বাইরে তো আপনার ওই রুমের মধ্যে বা ওই কক্ষের মধ্যে বাইরে কেউ প্রভাবিত করার তো কোনো সুযোগ নাই। আমি মনে করি যে কথাটা বলেছেন এটা জাস্ট বলার কারণেই বলছে। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে যাব। আপনি শুনলেন যে কথাগুলো? আমি পুরোটা শুনতে পাইনি, কিছুক্ষণ শেষের দিকে শুনলাম। যে বিষয়টাকে
আমরা বুঝতে পারছি যে এখন স্পেসিফিক্যালি আমাদের এখানে বসে ওই কেসটার উপরে মন্তব্য করার কিছু নেই, কারণ এটা সাব জুডিস ম্যাটার। উনি কি বলেছেন না বলেছেন, এখন এটা আইনের আওতায় এসেছে, সেটি আমরা বলতে চাচ্ছি। এখন তিনি নির্দোষ প্রমাণিত হইলে উনি করবেন, কিন্তু আমাদের কাছে যে জিনিসটা হলো যে টেরোরিস্ট ফাইন্যান্সিং, এই ফাইন্যান্সিং যে বাংলাদেশে চলে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে যে টেরোরিস্ট ফাইন্যান্সিং একটা মূল সমস্যা, এবং একে ধরাটাও খুব বড় একটা সমস্যা যেটা উনি বলেছেন। আমাদের দেশে টেরোরিস্ট ফাইন্যান্সিংকে যদি আমি খুব ছোট করে বলি, সেটা প্রথম আমরা দেখি যেটা ইসলামিক চ্যারিটি ইজ দ্য বিগ ফাইন্যান্সার। মানে ইসলামের প্রচারের নামে জাকাত ফান্ড কালেক্ট করে এখান থেকে একটা বড় অংশ টাকা বিভিন্নভাবে বাংলাদেশে ব্যবহৃত হয় টেরোরিজমে। আরেকটি আমরা দেখেছি যে ফরেন ইন্টেলিজেন্স, আইএসআই বা এই জাতীয় ফরেন ইন্টেলিজেন্সরা তারা ইন্টেনশনালি এইসব গ্রুপকে চাঙ্গা করার জন্য একটা টাকা আনে। এরপরে আমরা দেখেছি এরা হচ্ছে এই টাকা কিছু হিডেন ইনভেস্টমেন্ট করেছে বিভিন্ন নামে, এবং সেখান থেকে তাদের একটা প্রফিট মেকিং হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট, ওই প্রফিট মেকিং থেকে। তারপরে এরা হচ্ছে এদের একটা ব্যাপক টাকা তারা ইনভেস্ট করেছে ক্রাইমে। ক্রাইম বলতে হয় যে হুন্ডি ব্যবসাতে, তারপরে এই যে ভারত বাংলাদেশের গরু চোরাচালান, সোনা চোরাচালান, এইসব ক্ষেত্রে তারা ব্যবহার করে, এবং ড্রাগে, ওয়েপেন ব্যবসাতে, হিউম্যান ট্রাফিকিং এর একটা বড় অংশ। এই টাকাগুলো কিন্তু ধরা যায় না, সবই ইললিগাল, এটা ব্যবহৃত হয়। তারপরে আমরা দেখেছি যে এখানে ব্যবহৃত হয় আপনার স্মল বিজনেস, অর্থাৎ এখানকার ওদের কিছু অর্গানাইজেশন যেগুলো তারা হচ্ছে ছোট ছোট তাদের সাপোর্টারদের ব্যবসার জন্য টাকা দেয়, তো সেই ব্যবসা থেকে আহরিত অর্থ থেকে সে চাঁদা দেয়। তারপরে তারা তাদের সমর্থকদের বিদেশে প্রেরণ করে। আমাদের যে রেমিটেন্স আসে, বিদেশে সৌদি আরবে বা কাতারে চাকরি করছে, সেখান থেকে একটা চাঁদা আসে প্রতি মাসে। এই জঙ্গি অর্থায়নের দুটো দিক আছে, একটা তো সহিংস দিক, একটা অহিংস দিক, দুটোতেই তারা করছে। তারপরে আমরা দেখেছি এরা মাইক্রো ক্রেডিট দেয়। একজন লোককে তাকে বলল যে সে হয়তো কার্পেন্টার, তাকে কার্পেন্টার টুল সে কিনতে পারছে না, এই জন্য তাকে সে ফাইন্যান্স করলো, এবং সে তার যখন কাজ করে যে পয়সা পাবে সেটি সে সারা জীবনের জন্য একটি অংশ দেবে। তো এই যে আমরা বিভিন্ন প্রণালীর একটি প্রণালী আপনি আজকে দেখছেন যেটি ধরা পড়েছে। তো এখন সব প্রণালী ধরার জন্যে এখানে হচ্ছে ছোটগুলোকে দেশের আইনে আসে, আর যে বৃহৎ যেগুলো ইসলামিক চ্যারিটি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, তারা হোস্টাইল ইন্টেলিজেন্স যে ফরেন আইএসআই পাঠাচ্ছে, এগুলো ইন্টারন্যাশনালি চেক করার জন্য উনি তো বলেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখন খুব অ্যাক্টিভ। এবং এখানে আমরা দেখেছি যে যেটি ওই আমি বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস টাস্ক ফোর্স এটি, এবং হচ্ছে এফআইইউ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব দেশের, এরা হচ্ছে সব দেশে এটাকে ট্র্যাকিং করতে থাকে। যার ফলে হচ্ছে আমাদের এখানে অনেক ব্যাংকও আছে, এবং যারা ওই সব আদর্শকে সমর্থন করে অথবা নিজেদের অর্থ একটি অতি মুনাফার জন্য তারা এটা জড়িয়ে পড়ে। আন্তর্জাতিকভাবে জড়িয়ে পড়া যে ব্যাংকটিকে আমরা দেখেছি সেটি হলো এইচএসবিসি ব্যাংক। সে হচ্ছে 3টা টাকা সে এরকম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পরিচালিত করেছে। একটি হচ্ছে ইরানের সাথে, একটি করেছে সে মেক্সিকো ড্রাগ ট্রাফিংয়ের টাকা, আরেকটি হচ্ছে টেরোরিস্ট ফাইন্যান্সিংয়ে। এটি যখন আমেরিকাতে এটি তদন্তে ধরা পড়েছে তখন তার বিরুদ্ধে ব্যবসা করেছে, অ্যাকশন নিয়েছে। বাংলাদেশের ভেতরে এই ধরনের আনইউজুয়াল ট্রানজাকশন ভালো মতো ব্যাংকে রিপোর্ট না করা এবং এই ট্রানজাকশনগুলোকে হাইড করার জন্য বাংলাদেশ ব্যাংক অনেকগুলো ব্যাংকে তারা ফাইন করেছে। সেখানে কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেনি যে এরা টেরোরিস্ট ফাইন্যান্সিং করছে, কিন্তু আমার পাশে অর্থনীতিবিদ বসে আছেন, আই এম শিওর যে এরকম হাজার হাজার ট্রানজাকশন ব্যাংক কর্তৃপক্ষ হাইড করে গেছে। কোন ব্যাংক কর্তৃপক্ষ হাইড করেছে তা এখন সেই সব ব্যাংকগুলো অনেকেই চিহ্নিত করেছেন, মুখে মুখে বলেন, কিন্তু এই এভিডেন্সের কারণে তারা বলছে যে এরা আনইউজুয়াল ট্রানজাকশন, যেটি আপনি অস্বাভাবিক ট্রানজাকশনটাকে হাইড করেছে। কিন্তু সেই অস্বাভাবিক ট্রানজাকশনটা কোথায় ব্যবহৃত হয়েছে সেটা তো বলতে আমি আগে বলেছি যে টেরোরিস্ট ফাইন্যান্সিং মানে দুটো জিনিস, একটা হচ্ছে ফান্ডিং প্রসেস আর একটা ফান্ডেড অ্যাক্টিভিটিস। এই দুটো জায়গাতে তারা লিঙ্ক করেননি, তার জন্য বাংলাদেশের দুর্বলতা আছে। এখন এটি যে একটা এটি কিন্তু সেই তুলনায় একটি ছোট ফাইন্যান্সিং, যদিও এটা 1,08,00,000 টাকার বলা হচ্ছে, কিন্তু আমাদের যে টোটাল টেরোরিস্ট ফাইন্যান্সিং এর যে টাকাটা আমরা দেখি ঘোরাফেরা করে সেটির কিন্তু এটা খুব একটি নগণ্য পার্সেন্টেজ। কিন্তু এটি একটি জিনিস প্রমাণ করবে, সেটা হচ্ছে যে এরকম টেরোরিস্ট ফাইন্যান্সিং যদি আমি আপনি বা যেই করুক, ওই যে ছোট মুদির দোকানদার সে যে চাঁদাটা দিচ্ছে সে বুঝবে যে সেটিও কিন্তু সে একটা অন্যায় কাজ করছে
এবং তাকেও কিন্তু যে ধরা কোনো পড়লে সময় এখানে আইনের আওতায় আসতে হবে। এটির যেটি নিদর্শন সৃষ্টি হলো বাংলাদেশে, যে এই নিদর্শনটা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু প্রথম, এবং বাংলাদেশ বিশ্বের কাছে দেখালো যে টেরোরিস্ট ফাইন্যান্সিং এ তারা একটা পদক্ষেপ নিল। আমি যদি একটু পেছনে ফেরত যাই, এই অভিযোগ কিন্তু ভারতের সাথে আছে আমাদের। ভারতের সাহারা গ্রুপের যে টাকা সেটি জামাত ইসলামকে দেওয়া হয়েছে এবং তার প্রফিট এখান থেকে মানি লন্ডারিং করা হয়েছে, সেই প্রফিট আবার সরকার উৎখাতের পেছনে ব্যয় আছে। এরকম পাশাপাশি গরুর ইয়ার মাধ্যমে কিন্তু টাকাগুলোকে ট্রান্সফার করা গরু আপনি যেটা বলছিলেন, এটি কিন্তু খুব নন ফ্যাক্ট। হয়তো এটিতে তদন্ত চলছেও, ভারতও তদন্ত করছে, বাংলাদেশও করছে। এটি কি পরিমাণ এখানে হয়েছে সেটি হয়তো তদন্ত শেষে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে এটা আমরা জানতে পারবো। তো আরো আছে যে বাংলাদেশে যেমন দেখেন বিভিন্ন ইসলামিক এনজিও কাজ করছে, যে আমাদের যেখানে শহীদ হামজা ব্রিগেডকে আপনি পেয়েছেন এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বার্মার সীমান্তের যে এলাকাতে, এখানে রোহিঙ্গা ইস্যু সবকিছু মিলিয়ে এখানে অনেকগুলোই ইসলামিক এনজিও নামে অভিযোগ আছে যে তারা হচ্ছে বিদেশ থেকে টাকা এনে এনজিও কার্যক্রম বা মানুষকে সহায়তা করার নামে তারা রোহিঙ্গাদের অস্ত্র কেনার টাকা দেয়, এরকম হামজা ব্রিগেড তৈরি করার জন্য টাকা দেয়। এখন এই জটিল অবস্থার মধ্যে যে আপনি সহজ সমাধান পাবেন না। কিন্তু আমি বলি রশিদ ভাই, এটা নিয়ে কিন্তু আপনি যেটা বললেন ইয়াটা রোহিঙ্গা, খুব মজার ব্যাপার হলো এই সংগঠনটা প্রথমে যখন দাঁড় করানো যায়, র্যাবের দাবি যে লাভ ফর রোহিঙ্গা, এরকম একটা এনজিও খুলে বসছে। এই যে লাভ ফর রোহিঙ্গা এখান থেকে যেটা বাইরে থেকে আসছে বা বলা হচ্ছে যে দুবাইয়ের একজন লোক এটার মধ্যে জড়িত আছে, ওখানে কিন্তু এনজিওটা খুব প্রথমে খোলা হয়েছে লাভ ফর রোহিঙ্গা, এবং ওইটা থেকে করতে করতে তারা কিন্তু এখানে আসে এই যে শহীদ ব্রিগেড হামজা। সে কথা আমি বললাম যে তাদের তো মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যকে ঢেকে রাখার জন্য তারা হচ্ছে এইসব অ্যাক্টিভিটিস গুলো করছে। এখন এটিকে আপনি সহজভাবে যে কালকে আপনি সবকিছু ধরে ফেলতে পারবেন আমি এটা মনে করি না। আর এখানে যারা সহযোগিতা করছেন এটার পেছনে আবার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। বাংলাদেশে আবার এটি আরো জটিল হয়ে গেছে। কখন জটিল হয়ে গেছে যে এই জঙ্গিকে আভ্যন্তরীণ রাজনীতি বা ক্ষমতা দখলের লড়াই, যেটা আমরা গণতান্ত্রিক লড়াই বলি, সেই লড়াইয়ের ভিতরে এই শক্তিটাকে ব্যবহার করা হয়, যে যার ফলে দেখা যাচ্ছে যে এটি আরো জটিল করে ফেললো। আমরা দেখেছি ওই সাইদির যখন চাঁদে চেহারা দেখা গেল, তারপরে যে একটা সহিংসতা বাংলাদেশে হলো, ওখানে ওটিও কিন্তু আন্তর্জাতিক টেরোরিজম যে জাতিসংঘের যে স্পেসিফিকেশন আছে টেরোরিজম অ্যাক্টিভিটিস, সেটিতে ওটা পুরো টেরোরিজম। এখন ওইখানে তারপরে আমরা পেট্রোল বোমার অ্যাক্টিভিটিস দেখলাম, এগুলোর জন্য কিন্তু প্রচুর টাকা ব্যয়িত হয়েছে। এবং সেই টাকাটা যখন গেছে তখন আমরা যেমন ব্যাংকের মাধ্যমে আমরা দেখেছি, তখন আরেকটি বাহন আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে চলে এসেছে, সেটি হলো এই বিকাশ বা এই জাতীয় যে মোবাইল টু মোবাইল যে ট্রান্সফার করার যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটার কথা বলছি। এই পদ্ধতিটা জনবান্ধব, কোনো সন্দেহ নেই, সাধারণ মানুষের সহজ টাকা ট্রান্সফারের জন্য এটা খুব ভালো, উপকারী। কিন্তু এই উপকারী মাধ্যমটাকে নিরাপদ না করে যখন এখানে প্রয়োগ করা হয়েছে, আমরা জানতে পেরেছি যে এইখানে বোমা মারার জন্য যে যাকে পেট্রোল বোমা মারার জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, ছোট ছোট টাকা, এগুলো এই মোবাইলে পেমেন্ট করা হচ্ছে। তারপরে হচ্ছে যাদেরকে ওই থাইল্যান্ডে আটক রেখে মুক্তিপণ চাওয়া হয়েছে, সেটাও বিকাশ, পুরোটাই বিকাশ, সেটাও ওই মাধ্যমে, মানে খালি তাহলে জলদস্যুদের ইয়ে থেকে আরম্ভ করে সব জায়গাতে এই সবগুলো কিন্তু বিকাশ। এখন হচ্ছে এই মাধ্যমগুলো ব্যাংকিং সিস্টেম বা এই মাধ্যমে আমরা এটা জনগণের উপকারের জন্য বা ব্যবসা প্রসারণের জন্য করছি, কিন্তু এই জঙ্গিরা এটিকে অবৈধভাবে ব্যবহার করছে। এখন এই ইনলেজিটিমেট ইউজ অফ লেজিটিমেট মিনস, এটি কিন্তু এখন হচ্ছে সারা বিশ্বের জন্য একটি আমি বলবো একটি শঙ্কার কারণ হয়েছে। তো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জঙ্গি আরেকটি যেটি হলো যে জঙ্গির কিন্তু অক্সিজেনই হচ্ছে অর্থ। তো অক্সিজেন যদি আপনি বন্ধ করে দিতে পারেন, এই জঙ্গি তো টিকবে না। তো সেক্ষেত্রে এই অক্সিজেন প্রথা চালু রাখার জন্য এই যে বিভিন্ন মাল্টিপল, একটা বন্ধ হলে আরেকটাতে যাবে, একটা বন্ধ হলে, এটি আপনাকে কনস্ট্যান্ট একটা চেজিং করতে হবে। তবে সবচেয়ে ভালো বিষয় যেটি, সেটি হচ্ছে যেখানে গুরুত্ব হলো আগে এই ধরনের অপরাধকে আপনাকে নর্মাল যে আইন আছে, প্রচলিত আইনে তাকে দেখতে হতো বা বিচার করতে হতো। তো সেক্ষেত্রে এখন মোটামুটি এই দুটি আইন সৃষ্টি হওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে এই দুটি আইনে বিচার করা অনেক সহজ হয়ে যাবে।
এবং এই অ্যান্টি টেরোরিস্ট লতে এবং এরকম প্রভিশনস দেয়া আছে যেটার জন্য আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারেন বিচার দ্রুত করার জন্য। যদি এই চাপ পেয়ে আরো বিচার দ্রুত করা যায় তাহলে দেখা যাবে যে আপনি এটাকে যদি নিদর্শন হিসেবে উপস্থিত করতে পারেন তাহলে অবশ্যই এই জঙ্গি অর্থায়ন এবং এটির সাথে জঙ্গিবাদ এবং সহিংসতা এই তিনটি জড়িত আছে, তিনটি কমে আসবে। স্যার উনি যেটা বলছেন যে মোবাইলে অর্থ লেনদেনের জন্য, এটা যেমন সরকার বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিন্তু জনগণের যাতে টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে সহজ হয় এবং তাৎক্ষণিকভাবে হয় সেই জন্যই কিন্তু এই পুরো জিনিসটা হয়েছে। কিন্তু এইটা যদি আবার এরকম করে হয় সেক্ষেত্রে আমাদের এটা কোন জায়গা হবে? সেটাই, এখন আগে যেমন মানি অর্ডার ছিল, এটা তো তারই একটা বিকল্প টেলিফোনের মাধ্যমে। কে ব্যবহার করলো, কি উদ্দেশ্যে ব্যবহার করলো, এইটি কিন্তু এই কোটি কোটি ট্রানজাকশনের মধ্যে বের করা মুশকিল। কারণ এটা কিন্তু এক্সেপশনাল ট্রানজাকশন না, এমন না যে কোটি কোটি টাকা হচ্ছে, এই 5,000 10,000 টাকা, এইটা আইডেন্টিফাই করা বেশ মুশকিল। তো এর আগে জেনারেল রশিদের কথার থেকে আমি বলছি সূত্র ধরে, আসলে কিন্তু বৈধ পথে অবৈধ কাজ অনেক হচ্ছে। আগে তো অবৈধ টাকা দিয়েই হতো, অবৈধ টাকা এখনো আছে, কিন্তু বৈধ টাকার অংশটা অ্যাড করব, যেটা ডক্টর আবুল বরকাত যেটা নাকি বেশ হাইলাইট করেছেন। যেমন মীর কাসেম আলী জামাত ইসলামের, যিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত বোধহয় এখন, তার যে ব্যবসা এখানে কিয়ারি, এটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের, মানে মিলিয়ন মিলিয়ন টাকাই বলি, ডলার নাই বললাম। এই টাকাটা তার মধ্যে 15টা কি 16টা সিস্টার কনসার্ন ওই কেয়ারি গ্রুপের মধ্যে। কোথায় নাই? কনস্ট্রাকশনে আছে, ইন্ডাস্ট্রিতে আছে, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট সব জায়গাতেই আছেন। মসজিদ বানানোর জন্য টাকা এনেছেন। যেটা বললেন, টাকাটা সিড ক্যাপিটাল করতে আসছিল পেট্রো ডলার। সৌদি আরবে মুক্তিযুদ্ধ, ওটা তো এগেনস্টে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, তিনি ওখানে আপিল করলেন গভর্নমেন্টের কাছে যে ইন্ডিয়ানরা এসে, হিন্দুরা এসে আমাদের মসজিদ ধ্বংস করে ফেলছে, রিকনস্ট্রাকশন দরকার। তো সৌদি আরব তো মুসলিম কান্ট্রি, ভাবলো এটা ভালো কাজ, একটা সোয়াব হবে, তারা প্রচুর টাকা দিলেন। একটা টাকাও কিন্তু মসজিদে খরচ হয় নাই, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট ক্যাপিটাল। ওটা নিয়ে লোকটা নিশ্চয়ই এন্টারপ্রেনিয়র হিসেবে ভালো, কোটি কোটি টাকার ব্যবসা এখানে করলেন। এখন কিন্তু তার বৈধ ব্যবসাগুলো, অবৈধ পুঁজির থেকে বৈধ ব্যবসা, সেইখান থেকে যে টাকাগুলো অর্জন হচ্ছে, ধারণা আমার এখন মতো গভর্নমেন্ট ধরতে পারেনি, অনেক টাকাই হয়তো চলে গেছে আপনার এই টেরোরিস্ট ফাইন্যান্সিং কেয়ারের বা এরকমের, বা ইভেন আমাদের যে ওটা কি ওরাই শুরু করেছিল ট্রাস্ট, ইবনে সিনা ট্রাস্ট, এরকম বেশ কিছু অর্গানাইজেশন বাইরের টাকাতে এখানে করা হয়েছিল বৈধভাবে। কিন্তু এখান থেকে যে টাকাটা আসছে, এটা আবুল বারাকাতের রিসার্চে একমাত্র খুব বেশির মধ্যে নাই, কিন্তু সেই লাইনে এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট তেমন কোনো সফলতা দেখাতে পারেনি। ওইগুলোকে দেখা হোক না, কোম্পানি তো এক্সামিন করার বিধান আছে যে তোমার প্রফিটের টাকা কোথায় গেল। কিছুটা ওই তখন অবশ্য হইচই হবে যে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমার টাকা আমি কি করলাম তুমি দেখার কে। কিন্তু এগুলো এখন হবে, ওগুলোকে যত সম্ভব নিয়মের মধ্যে থেকে এই বৈধ অর্গানাইজেশনগুলো, এবং কার কার সেটাও গভর্নমেন্টের জানারই কথা, সেইগুলোকে একটু চেক করলে আমার মনে হয় ইন্টেলিজেন্সটা ওখানেও বোধহয় একটু ঘনীভূত করতে হবে, তা নইলে ট্রেস করা যাবে না। ওটাকে বন্ধ করতে পারলে অবৈধ পথে বন্ধ করাটা কঠিন, যেটা উনি বললেন খুবই কঠিন, বিদেশিরাও অনেক ক্ষেত্রে পারেনি। তাই যদি পারত তাহলে ভারতে এত বড় বড় দুর্ঘটনা হলো কী করে সন্ত্রাসী? আমেরিকাতে তো হচ্ছে, সব জায়গায় তো হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। কাজেই এটাকে যে পরিপূর্ণভাবে আমরা বন্ধ করতে পারবো তা না, কিন্তু আমাদের অ্যাডভান্টেজটা কাজে লাগাতে হবে। এই হোমোজিনিয়াস পপুলেশনে সবার সঙ্গে সবার মিল আছে। আমার মনে হয় যারা নাকি মানে সৎ মানসিকতার লোক, তাদের মাধ্যমে একটা নেটওয়ার্ক বের করতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে খবর দেওয়ার জন্য। খবরটা যদি সত্য নাও হয়, হবে না, কোনো দোষ নেই, কিন্তু সন্দেহ হলে যেন আমরা, কিন্তু ওই কনফিডেন্সটা বিল্ড আপ হয়নি আমাদের ইন্টেলিজেন্স সঙ্গে জনগণের। কারণ জনগণকে বাদ দিয়ে ইন্টেলিজেন্স সাকসেসফুল হবে এটা আমি বিশ্বাস করি না। আমরা চট্টগ্রামে যাই, অ্যাডভোকেট ফখরুদ্দিন। ইয়েস প্লিজ বলুন। জি, আপনি আমাকে বলবেন চট্টগ্রাম নিয়ে এত, এই যে সাতকানিয়া, হাটহাজারী, হ্যাঁ এই যে মানে এই জায়গাগুলো নিয়ে যে কথা হচ্ছে, এবং প্রায়ই বলা হচ্ছে এই জায়গাগুলোতে যে মাদ্রাসাগুলো আছে বা অন্য কোনো প্রতিষ্ঠান আছে যারা ইসলামী যেগুলো গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো অনেক বেশি আসছে। এবং দেখা যাচ্ছে যে আস্তানার যে কথাগুলো বলা হচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বারবার যখনই যে আস্তানাগুলো
বের করছে সেগুলো কিন্তু সব আপনাদের চট্টগ্রাম এলাকা। এর পেছনে কারণটা কি? তাদের পিছনে কারণটা হচ্ছে সাতকানিয়ার কথাই আসুন, অথবা আপনার লোহাগড়ার কথাই আসুন, হাটাদারির কথাই আসুন, বাঁশখালীর কথাই আসুন, এই সমস্ত জায়গায় সাধারণত যারা যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বাইরে যারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা পৃষ্ঠপোষকতা করেছে, সেখানে সন্ত্রাসটাকে লালন পালন করেছে এবং তাদের অনুসারী সৃষ্টি করেছে। সেই অনুসারীদেরকে সুযোগ করে দিয়েছে যে ধর্মান্ধ রাজনৈতিক দল ওখানে প্রতিষ্ঠিত করার জন্য, এবং ধর্মান্ধ রাজনীতি যারা করে তাদেরকে অস্ত্র সাহায্য দেওয়া, তাদেরকে অর্থ যোগান দেওয়া। এইভাবে আপনার ওই সমস্ত অঞ্চল, বিশেষ করে সাতকানিয়া, দেখেন আপনারা সাতকানিয়াতে বারবার জামাতের যিনি সেখানে সংসদ নির্বাচন করেছেন, তিনি জামাতের হয়ে সংসদ নির্বাচন করেছেন এবং তিনি সেখানে নির্বাচিত হয়েছেন। লোহাগড়া তার ঠিক একই অবস্থা, আপনার হাটাদারিতেও একই অবস্থা। সেখানেও আপনার দীর্ঘদিন পর্যন্ত জামাত বিএনপির লোকেরাই শাসন করেছে, শাসন অর্থাৎ সেখানে তারা নেতৃত্ব করেছে, প্রতিনিধিত্ব করেছে, এবং তাদের ছত্রছায়ায়, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের ইন্ধনে, তাদের উৎসাহে সেই সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত ধর্মান্ধ রাজনৈতিক দলগুলা উৎসাহিত হয়েছে এবং তারা এগিয়ে আসছে এবং তারা সংগঠিত হয়েছে। এবং এই সংগঠিত হওয়ার সাথে সাথে তাদের হাতে অস্ত্র এসেছে, সে সমস্ত তারা সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, তারা প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের যারা বিশ্বাসী ছিল তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে আমরা যারা এই সমস্ত হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ধরাশায়ী করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে জখম করা হয়েছে। এই সমস্ত কারণেই আপনার সেই বিশেষ বিশেষ অঞ্চলগুলোতে এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে। আপনাকে ধন্যবাদ। এই কারণে আপনার ওই যে সমস্ত এলাকায় এই রাজনৈতিক প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে, সেখান যদি আমরা বিশেষভাবে আমাদের রাজনৈতিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনী যদি সেখানে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং অঞ্চল বিশেষে তারা যদি কাজ করতে পারে, তাহলে আস্তে আস্তে এই আগের যে একটা ধর্মান্ধতা, এটা আমার বিশ্বাস সেটা থাকবে না। শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, উনি যে কথাগুলো বললেন যে কেন এই জায়গাতে এইগুলো হচ্ছে, আপনি শুনেছেন। আমি ওনার সাথে যোগ করবো, সেটি হচ্ছে ওইটা ঠিক যে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে অনেক, যে ওই যে বেশি বেশি মসজিদ মাদ্রাসা এটি হচ্ছে প্ল্যান করে করা হয়েছে, এবং এর অনেকগুলোই আবার খুব আমি বলবো একটু ডিফিকাল্ট এরিয়াতে করা হয়েছে ট্রেনিং করার জন্য। এছাড়াও একটা হচ্ছে যে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এদের যে একটা সুদূর প্রসারী প্ল্যান ছিল, সেই প্ল্যানের সাথে কোনো কোনো জায়গায় পাওয়া যায়, সেটি হচ্ছে যে নর্থ ইস্ট ইন্ডিয়ার পার্ট, চিটাগং অ্যান্ড চিটাগং হিল ট্র্যাক্স এবং হচ্ছে আরাকান প্রভিন্স, এই জায়গাটা তারা দখল করে ওই ইসলামী স্টেটের মতো একটা খেলাফত করার একটা পরিকল্পনায় ছিল, এবং পরবর্তীতে এর কিছু চেঞ্জও করে পুরো বাংলাদেশকে আবার এটার ভিতরে অন্তর্ভুক্ত করে। তো এরকম একটা টেরিটোরিয়াল প্ল্যান, এবং সেটাকে এক্সিকিউট করার জন্য ওই জায়গাটা স্বভাবতই বেশি প্রাধান্য পেয়েছে, এবং প্রাধান্য পাওয়ার জন্য ওখানে বিকাশও বেশি ঘটেছে, এবং এটি এখন বেরিয়ে আসছে। তবে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আইনের এই একটি জায়গা আমরা দেখলাম, আরেকটি জায়গা কিন্তু এখন আমরা দেখি নাই, সেটি সামনে দেখার জন্যে আমরা বসে আছি। সেটা হলো যে এই আইনের ভেতরে, এটি আন্তর্জাতিক আইনেও আছে, যে যারা হচ্ছে এরকম টেরোরিস্ট ফাইন্যান্সিং করবে বা কোনো অর্গানাইজেশন, কোনো দল, ইভেন এ পার্সন যদি অভিযুক্ত হয়, তাহলে তার সকল সম্পত্তি এটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান আছে। তো সেইখানে হচ্ছে যে উনি যেমন বললেন যে সিড মানি আসছে, এখন এই সিড মানি থেকে যদি টেরোরিজম গ্রো করার জন্য কোনো অর্থ ব্যবহৃত হয়ে থাকে, পার্ট অর ফুল অর এনি পার্ট, এটি যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু তার টোটাল যে অ্যাসেট এটি কনফিসকেট করার আইন আছে, রাষ্ট্র এটা করতে পারে বা আদালত এটা করতে পারে। তো সেখানে যদি ওইটি কোনো সময় প্রযোজ্য করা হয়, তাহলে আমার মনে হয় সেটি একটি বড় ডিটারেন্স হিসাবে কাজ করবে, এবং যাদের হাতে এই অর্থনীতিটা রয়ে গেছে তাদের হাত থেকে অর্থনীতি, এই টেরোরিস্ট ফাইন্যান্সিং অর্থনীতিটাকে যদি বের করে আনতে পারেন, তাহলে ঝুঁকি কমবে। শেষ একদম, আপনি যদি শেষে এখানে হ্যাঁ, আমার বক্তব্য হলো যে ফিনান্সিং এগুলি সবই আমরা দেখব, ঠিক আছে, কিন্তু মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো ইসলামের একটা বিকৃতি, যেটাকে আমরা ওহাবিজম বলি। তারা এটাতে বিশ্বাসী যে তার জোর করে
খুন করে তারা ক্ষমতা দখল করে ইসলাম প্রতিষ্ঠা করবে। কিন্তু আমাদের দেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমাদের ব্যাপারটা কিন্তু তা না। এখানে ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বা যারা এসছেন, এরা কিন্তু মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছিলেন। এরা কেউ এখানে অস্ত্র দিয়ে দখল করেননি। তো এই যে ব্যাপারটা ঘটে গেছে এর মধ্যে, এটাকে আমাদেরকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যারা নাকি অন্ধভাবে এগুলো করেন, যোগ দিয়েছেন ওর সঙ্গে, তারা কিন্তু ওটা একটা ফ্যাক্টর। সেই জন্য আমার মনে হয় এখানে ওই সুফিজম যদি আমরা বলি খুব সাধারণভাবে, যারা নাকি ইসলামের লিবারেল সাইডটা করেন, তারা দেখেন এখন বাংলাদেশে আপনি খুঁজে পাবেন এরকম লোক, একসময় ছিলেন এখানে। এদেরকে প্যাট্রোনাইজ করতে হবে সমাজে, এবং সমাজে ইসলামের যে প্রকৃত চিত্র, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেটা, সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ইসলামের বিরুদ্ধে নয়, বরং ইসলামকে সঠিক পথে প্রতিষ্ঠিত করার জন্য, আমি সরকারের কথা বলছি না, জনগণের উদ্যোগটা নিলে আমার মনে হয় ওই কট্টর অংশ যারা ইসলামেরও ক্ষতি করছে, দেশেরও ক্ষতি করছে, তাদেরকে দমন করাটা সহজ হবে সামাজিকভাবে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমি চট্টগ্রামের অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরীকেও ধন্যবাদ দিচ্ছি। আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং আপনি অনেক কথা বলেছেন, যেগুলো আমরা জানতে পারলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।